উত্তরাখণ্ডের একটা গ্রামে কমলেশ নিজের স্ত্রী এবং বাচ্চার সঙ্গে থাকত। কমলেশ মজুরির কাজ করত এবং নিজের সংসারের পালন পোষণ করত। তার একটা মেয়ে ছিল, ডলি, যে হাই স্কুলের পড়াশোনা করছিল। ডলির বোর্ডস এক্সাম একদম সামনে ছিল, তাই কমলেশ দিন রাত পরিশ্রম করে ডলির স্কুলের ফিস জমা করছিল। কিন্তু ডলির পড়াশোনায় একদম মন ছিল না। সারা দিন ডলি মোবাইলে গেমস খেলতো বা নিজের বন্ধু বান্ধবীদের সাথে অনলাইন কথা বলতো। সারা দিন ও মোবাইলেই লেগে থাকতো। 1 মাস ধরে যেন ও বইকে হাতই লাগায়নি। সারা দিন মোবাইল নিয়ে থাকো, একটা সময় তো পড়াশোনা করো। তোমার মা এবং আমি সারা দিন পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছি, আর তুমি সারা দিন এই মোবাইল নিয়ে পড়ে আছো। রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমার আর তোমার এই মোবাইলের যে কি অবস্থা। ওফো বাবা, তুমিও না সকাল সকাল শুরু হয়ে যাও। তোমার কাজের জন্য লেট হচ্ছে না নাকি? ডলি আর কমলেশের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। আর তক্ষুনি ওনাদের বাড়িতে ওনাদের ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক চলে আসেন। আরে ভাই, কেমন আছো কমলেশ? তুমি তো 3 মাসের ভাড়া দাওনি। কবে নাগাদ দেবে তুমি ভাবছো? এই মাসের শেষ পর্যন্ত মোট 3 মাসের ভাড়া, আরো 15,000 ডিপোজিট এনে দিয়ে দাও, না হলে ঘরটাকে খালি করে দিও। আমি কিন্তু বলে দিলাম। আগে হুজুর, আমি এত টাকা কোত্থেকে আনবো? আমি আপনাকে 3 মাসের ভাড়া নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু 15,000 ডিপোজিট কোথা থেকে আনবো আমি? এসব কিছু আমি জানি না। তোমার থেকে অনেক ভালো ভাড়াতে আমি পেয়ে গেছি, যে ভাড়া আর ডিপোজিট দুটোই বেশি দেবে। এইটুকু বলে বাড়ির মালিক ওখান থেকে চলে যান। কমলেশ আর তার পরিবার নিরাশ হয়ে ভাবতে শুরু করে, এখন কি করব আমরা ডলির বাবা? আমাদের কাছে তো আর কোনো রাস্তাও নেই, আর কোনো আত্মীয় স্বজনও নেই যাদের কাছে সহায়তা চাইব। আরে আমি কিছু বুঝতে পারছি না গো ভগবান, শুধু চোখে অন্ধকার দেখছি। এইটুকু বলে কমলেশ তার মজুরি করার জন্য চলে যায়। কমলেশ যখন মজুরির জায়গায় পৌঁছয় তখন ও দেখে যে অন্য সহকর্মীরা কাজ ছেড়ে জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। আরে জানি না ভাই, সকাল সকাল কার মুখ দেখেছিলাম, খুব খারাপ দিন যাচ্ছে। আরে কি হয়েছে ভাই? এই সব মজুরিরা কোথায় যাচ্ছে? আরে কোথায় যাবে? আর যে যার ঘরে ফিরে যাচ্ছে। এই ঠিকাদার সবাইকে কাজ থেকে বার করে দিয়েছে। ওই লোকটার কথা শুনে কমলেশ দৌড়ে ঠিকাদারের কাছে পৌঁছায়। আরে ঠিকাদার মশাই, আমরা এই শ্রমিক লোকেরা কোথায় যাব এবার? ঘরে বাচ্চা পরিবার সব আছে। আরে তো আমি কি করতে পারি? আমি কি জেনে বুঝে কাজ বন্ধ করেছি? যার জমি তার ভালো ব্যবসা না হওয়ার জন্য সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। ঠিকাদার মশাই, আপনার কাছে অন্য কোনো কাজ আছে? দয়া করে একটু বলবেন, নাহলে আমার পরিবার রাস্তায় বসে পড়বে। আরে এখানে তো কিছু নেই, তোমাকে বাইরে গিয়ে কাজ খুঁজতে হবে। আমাকে ক্ষমা করে দিও। কমলেশ ঠিকাদারের কথা শুনে ওখান থেকে চলে যায়। আর ও রাস্তাতেই একটা মন্দিরে বসে ভাবতে শুরু করে, হে ভগবান, নিজের বাচ্চা এবং পরিবারকে আমি কিভাবে সামলাবো? আমি আপনার সাহায্য চাই। আমাকে কোনো একটা রাস্তা তো দেখান, আমাকে মার্গদর্শন দেখান। সেই সময় একটা লোক মন্দিরের দিকে অস্থির অবস্থায় দৌড়তে দৌড়তে আসে আর এসে মন্দিরের পেছনে লুকিয়ে পড়ে। ওই লোকটার পেছনে অন্য আরো কয়েকজন দৌড়চ্ছিল। আরে কোথায় লুকিয়ে পড়লে? বাইরে আয়, আচ্ছা তোকে তো দেখাচ্ছি। চলো ওকে অন্য দিকটায় গিয়ে দেখি। ওই গাছটার আগে পালাতে দেখেছি আমি ওকে। কমলেশ ওই লোকটাকে লুকোতে দেখে ওর কাছে কথা বলার জন্য চলে যায়। কি হয়েছে ভাই? কি চুরি করে পালিয়েছো যে লোক তোমার পিছনে আসছে? আমি কোনো চোর নই। আমার একটা প্লাস্টিক বানানোর ফ্যাক্টরি আছে, সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে। সেই জন্য লোক আমাকে মারার জন্য পিছনে পড়ে গেছে। ওদের বক্তব্য আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করে পরিবেশ দূষণ করছি। এই পরিবেশটাকে তো তুমি দূষণ করেছই। যাও, এই পরিবেশকে তো তুমি দূষিত করেছো অবশ্যই। এইটুকু বলে কমলেশ ওখান থেকে চলে যায়। কিন্তু তক্ষুনি কৈলাশ ওকে আওয়াজ দেয় আর বলে, শোনো ভাই, 1 মিনিট দাঁড়াও। তুমি কি আমাকে কিছুদিনের জন্য তোমার বাড়িতে রাখতে পারো? যখনই পরিবেশ শান্ত হয়ে যাবে পুনরায় আমার বাড়ি এবং আমার ব্যবসা শুরু করে দেব। আরে ভাই, আমার নিজেরই পরিবার রাখার জন্য ঘরের কোনো ঠিকানা নেই। তুমি উপর থেকে আমার ওপর চাপ সৃষ্টি করছো।
কমলেশ ওখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে গিয়ে সমস্ত কথা নিজের স্ত্রী এবং মেয়েকে বলে। এখন আমরা কি করব? ডলির বোর্ডস এক্সাম সামনেই। আমাদের বাড়ির দারিদ্রতার কারণে আমাদের মেয়ে ফেল না হয়ে যায়। ডলি ওই সময় নিজের মোবাইলে গেমস খেলছিল আর সমস্ত কথা শোনার পর ডলি বলে, বাবা, আমরা প্লাস্টিকের বাড়ি বানিয়ে ওখানেই থাকি না কেন? প্লাস্টিকের ঘর কিভাবে? প্লাস্টিক থেকে তো আমাদের পরিবেশ ঠিক থাকে না। আজকে আমার সঙ্গে একটা লোকের সাক্ষাৎ হয়েছিল যার পেছনে লোকজন লেগে গেছে। ওর প্লাস্টিকের ফ্যাক্টরি ছিল। তুমি কি ওই লোকটাকে জানো? আমরা ওনার ফ্যাক্টরি থেকে কিছু প্লাস্টিকের বোতল নিয়ে আমরা নিজেদের বাড়ি বানিয়ে নিই। আমিও শুনেছি প্লাস্টিক কখনো পচে না, আর তাতে আমাদের বাড়ির সমস্যাও দূর হয়ে যাবে আর ওই লোকটার ফ্যাক্টরিও চালু হয়ে যাবে। আরে তোমাদের সব মাথা ঠিক জায়গায় রয়েছে তো? যা খুশি বলে যাচ্ছ। প্লাস্টিকের বাড়ি কিভাবে তৈরি হয়? সবার কথা শোনার পর কমলেশ সারা রাত প্লাস্টিকের ঘরের ব্যাপারে ভাবতে থাকে আর সকালে উঠতেই ও কিছু চিপস আর বিস্কিটের প্যাকেট নিয়ে মন্দিরের দিকে চলে যায়। কৈলাস ভাই, তুমি কি আছো না চলে গেছো? আমি তোমার জন্য কিছু বেফার্স আর বিস্কুট নিয়ে এসেছি। মন্দির পৌঁছানোর পর ও দেখল কৈলাস ওখানেই মন্দিরের বাগানের বেঞ্চে শুয়েছিল। কি হয়ে গেছে ভাই? তুমি এখন আসছো? যখন গোটা রাত মশা আমাকে শেষ করে দিয়েছে তখন কোথায় ছিলে? আর এইসব কথা ছাড়ুন এখন। আমার কাছে এমন একটা আইডিয়া রয়েছে, আমাদের দুজনেরই কাজ হয়ে যাবে। কি সেই আইডিয়া, আমাকেও তো একটু বলো। কমলেশ কৈলাসকে সমস্ত কথা বলে। আমার আপনার দোকানের প্লাস্টিকের বোতলের একটু দরকার হতে পারে। তার ভেতরে মাটি ভরে আমরা অনেকগুলো বাড়ি বানাতে পারি। এর থেকে আপনার ব্যবসাও অনেক ভালো হয়ে যাবে আর আমাদের মতো গরিবদেরও অনেক সাহায্য হবে। আর এই আইডিয়া তো তোমার খুবই সুন্দর, কিন্তু তোমার কি মনে হয় যে আমরা দুজনে এই কাজটা করতে পারবো? আমাদের তো অন্য লোকেরও সাহায্য লাগবে। তুমি ওসব চিন্তা করো না ভাই। আমার সাথে আরও অনেক মজুর রয়েছে যাদের কাজের দরকার আছে। ওদের যদি আপনি দিন মজুরি দেন তোরা সব কাজ করে দেবে। কমলেশ গিয়ে সমস্ত সাথী কর্মীদের এই কথাটা বলে দেয় আর সমস্ত কর্মীরা নিজেদের নিজেদের প্লাস্টিকের বাড়ি বানানোর জন্য তৈরি হয়ে যায়। চলো ভাই সাহেব, আজ থেকে আমরা কোনো নতুন রকম জিনিস করতে চলেছি। পুরো মন দিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সক্রিয় হতে পারবো। আরে কিন্তু আমরা আমাদের বাড়িটা বানাবো কোথায়? আরে তোমরা সবাই এসবের চিন্তা করো না। আমার ফ্যাক্টরির পাশে অনেক বড় একটা বাঁধা জমি রয়েছে। তোমরা সবাই যে যার বাড়ি ওখানে বানাতে পারো। সমস্ত কর্মীরা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি ভরে বোতলের ওপর বোতল রাখা শুরু করে দেয় আর তাদের বাড়ি বানানোর কাজ শুরু হয়ে যায়। কিছু মাস কেটে যায় আর এখন কর্মীদের ঘর তৈরি হয়ে গেছিল। কিন্তু ওই সময় হঠাৎ করে একটা বড় বন্যা চলে আসে। আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমাদের প্লাস্টিকের বাড়ি ডুবেই যাবে। ডলিমা, একটু সামনে থেকো। পুরো গ্রামে জল ভরে গেছে। আমাদের ঘরেও যদি জল ঢুকে যায় তখন? প্লাস্টিকের মজবুত হওয়ার কারণে জল ওদের ঘরে ঢুকতে পারে না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। আমাদের ঘর বেঁচে গেছে। সমস্ত কর্মীরা আর তাদের পরিবার মিলে খুশি উদযাপন করেন আর তক্ষুনি ডলি এসে বলে, বাবা, এই দেখো আমারও রেজাল্ট চলে এসেছে আর আমি ফার্স্ট হয়েছি জানো। কমলেশ আর তার পরিবার এটা শুনে খুব খুশি হয় আর খুশি উদযাপন করে। সোনুর পরিবার খুব গরিব ছিল। ও নিজের স্ত্রী পূজা আর মেয়ে ববিতার সাথে থাকত। ও ঠেলাতে জিনিসপত্র বিক্রি করার কাজ করত। তুমি এসে গেছো? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সারা দিন জিনিসপত্র নিতে নিতে ক্লান্ত হয়ে যাও। এটা তো আমার প্রতিদিনের কাজ। এটা বলো যে ববিতা কোথায়? যতক্ষণ ওকে দেখতে না পাচ্ছি ততক্ষণ শান্তি হচ্ছে না। নিজের বন্ধুদের সাথে খেলতে গেছে। আমার তো ওর জন্য চিন্তা হয়। ও বড় হয়ে যাচ্ছে যে, ওকে লেখাপড়াও তো করাতে হবে। আমি যে কতটা দায়িত্বহীন বাবা, যে কষ্ট করে দুজনের রুটির ব্যবস্থা করতে পারি, কিন্তু ওদের পড়াশোনার খরচ আমি কিভাবে জোগাড় করব? নিত্যদিন মাথায় বোঝা তুলে
তোমার আর আমার ক্ষুধা নিবৃত্তি করি, ওইটুকুই হয় আমার দ্বারা। কখনো কখনো তো সেটাও ভাগ্যে জোটে না। তক্ষুনি ববিতা ছুটতে ছুটতে আসে আর বাবাকে বলে, বাবা, ওই পাড়ার সুষমা বলেছিল যে সরকার সতর্কতা দিয়েছেন যে খুব জোরে বৃষ্টি হতে চলেছে আর এখানে বন্যাও হতে পারে। তাহলে তুমি এখন কাজে যেও না, নয়তো তুমি ভিজে যাবে। আরে এটা আবার কি? বৃষ্টি হলে আমি কিন্তু কাজে যেতে পারবো না। আর যদি কাজেই না যেতে পারি তো টাকা কোথা থেকে আনবো? আমাকে কাজে যেতেই হবে। যখন সরকার সতর্ক বার্তা দিয়েছেন তাহলে নিশ্চয়ই কারণ আছে। তুমি কাজে গেলে কোনো সমস্যাও হতে পারে। এর মধ্যেই খুব জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আরে ভালো হতো যদি আগেই বেরিয়ে পড়তাম। এখন তো বৃষ্টি শুরু হলো। আমি বলেছিলাম না বাবা, খুব জোরে বৃষ্টি শুরু হবে। আকাশে ঘন কালো মেঘ জমে আছে। তুমি চিন্তা কেন করছো? একটু পরে বৃষ্টি থেমে যাবে, তখন তুমি কাজে চলে যেও। তিনজনই বৃষ্টি থেমে যাওয়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না। আস্তে আস্তে বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে আর ওদের ছাদ দিয়ে জল পড়তে থাকে। এটাই বাকি ছিল। মা, বাবা, দেখো বাইরে থেকে জল ঢুকে যাচ্ছে আর বাইরে তো অনেক জল জমা হয়ে গেছে। এভাবে তো আমাদের এই ঘরে থাকাটা খুবই অসুবিধার হয়ে যাবে। আস্তে আস্তে ঘরের জল বাড়তে থাকে আর তাদের বাড়ি একতলায় হওয়ার দরুন ওদের ঘরেই সব থেকে বেশি জল জমা হতে শুরু করে দেয়। তখন সোনু বলে, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাঁধো পূজা, আমাদের অন্য কোথাও যেতে হবে। কিন্তু আমরা কোথায় যাব? পুরো গ্রামটাই তো জলে ডুবে গেছে আর এই ঝুপড়িটুকুই তো আমাদের সম্বল ছিল। মা, আমার কাঁধ পর্যন্ত জলে ডুবে গেছে। যদি আরো বৃষ্টি হতে থাকে তাহলে আমি তো পুরো ডুবে যাব। সোনু ববিতাকে নিজের কাঁধে চাপিয়ে নেয় আর পূজা মাথায় জিনিসপত্র নিয়ে সোনুর সাথে হাঁটতে থাকে। ওরা তিনজনই বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে থাকে, কিন্তু ওরা এমন কোনো জায়গা দেখতে পায় না যেখানে ওরা নিজেদের মাথা গুঁজতে পারে। তখনই ওদের একজনের সাথে দেখা হয়। আরে এতখানি জলের মধ্যে এই ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? জানো তো যে গোটা শহরে জল পুরো ভর্তি রয়েছে? জানো কি গোটা শহরের সব জায়গায় জল জমে রয়েছে? সাহেব, আমি একজন অত্যন্ত গরিব মানুষ। আমার সারা ঘরে জল জমে আছে আর সেই জন্য আমার এই কাজ করা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য এই বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক ঘুরছি যে যদি কোনো থাকার জায়গা পাই। আরে এটা তো অত্যন্ত অসুবিধা তোমাদের জন্য। চলো, এই ছোট বাচ্চাটার জন্য আমি তোমাদের একটা রাস্তা দেখাচ্ছি। এখানে একটা অনেক পুরনো মেট্রো দাঁড় করানো আছে যেটা কারুর কাজে লাগছে না। তুমি ওখানেই থেকে যাও না। ওখানে তুমি বর্ষা থেকেও রক্ষা পাবে আর জল থেকেও। কিন্তু সাহেব, ওটা তো সরকারের সম্পত্তি। যদি কেউ কিছু বলে তাহলে? আর এই মেট্রোটা আমার আন্ডারেই থাকে, আমি ওর দেখাশোনা করি। যতদিন মেট্রোটা কোনো কাজে না লাগছে ততদিন তুমি ওখানে তোমার নিজের ঘর বানিয়ে থাকো। ওটার যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে বলে দেবো, আর ততক্ষণে তুমি অন্য কোনো ব্যবস্থা করে নিও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব, আপনি যে আমাকে এত অসুবিধার মধ্যে জায়গা দিয়েছেন। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, এটা তো আমার দায়িত্ব। তিনজনই নিজেদের জিনিসপত্র নিয়ে ওই মেট্রোর কামরায় চলে যায়। ওখানে পৌঁছে ববিতার খুব ভালো লাগে। আজ পর্যন্ত তুমি কোনোদিন মেট্রোতে চড়াওনি, কিন্তু এখন মেট্রোই আমাদের ঘর হয়ে গেল। বাবা, এটা তো আমাদের আগের ঘরের থেকেও অনেক ভালো। দেখো, এখানে তো ঘুমানোর জন্য বিছানাও রয়েছে আর খাটও আছে আর দরজা দিয়ে হাওয়াও আসছে। মা, আমার খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে কিছুই খাইনি। হ্যাঁ ববিতা, এখন কিছু বানানো যাক। আমি ঘর থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলোই বানিয়ে দিচ্ছি। তারপরের চিন্তা পরে করব। পূজা মেট্রোর কামরাতেই জিনিসপত্র বের করে আর খাবার তৈরি করে। তারপর তিনজন বসে খাবার খায়। এখানে সবকিছু কত পরিষ্কার, তাই না? ওখানে তো সব সময় শুধু দুর্গন্ধ বেরোতো। এখানে তো কত সুন্দর জায়গা, আর এখানে বসে খেতেও খুব ভালো লাগছে। কোনো ভিড় ভাড়ও নেই, হইচইও নেই। এই ঘরটা আমাদের অন্য বাড়ির থেকে অনেক ভালো। আমরা এখন এখানেই থাকবো না? হ্যাঁ আমার সোনা, কিন্তু এখন খেয়ে নে, পরের কথা ভাবিস না। তিনজনই মেট্রোর ঘরে থেকে খুব আনন্দ পায়। আস্তে আস্তে অন্য গ্রামের জলও কমে যায়।
তখন সোনু নিজের পুরনো বাড়িটা দেখতে যায়। ও দেখে ঘরটা পুরো ভেঙে গেছে। আর তখনই ওই ব্যক্তিটার সাথে সোনুর আবার দেখা হয়। আরে, তোমার বাড়ি তো পুরোপুরি একদম ধ্বংস হয়ে গেছে। এখন তো তোমার এখানে আসার কোনো দরকারই নেই। তুমি যতদিন চাও ওই মেট্রোটাকে নিজের ঘর বানিয়ে থাকতে পারো। সাহেব, আমার কাছে কোনো কাজ নেই, আমি ওখানেই থাকবো, কারণ না আমার কাছে ভাড়া দেওয়ার মতো কোনো অর্থও নেই। তুমি কাজ করতে চাও? হ্যাঁ হ্যাঁ সাহেব, আমি 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 যে কোনো কাজ করে নেব। মেট্রোতে একজন কর্মচারীর দরকার আছে। সেই কর্মচারী এখন ছুটিতে গেছে। ওর জায়গায় যদি তুমি কাজ করতে চাও তো বলো, আমি উপরের লোকেদের সঙ্গে কথা বলছি। সাহেব সাহেব, আপনি অনেক উপকার করলেন। আমাকে যে কোনো কাজ দিলে আমি নিশ্চয়ই করব। সোনু মেট্রোতে চাকরি পেয়ে যায়, যার ফলে ও খুব ভালোভাবে নিজের পরিবারের প্রতিপালন করতে থাকে। এখন আমরা কাজ পেয়ে গেছি। এখন আমাদের ববিতাকে পড়ানোর যে স্বপ্ন সেটা আমাদের পূর্ণ হবে। এটা তো খুবই ভালো কথা। আমাদের থাকার জন্য এই মেট্রোটাই পেলাম, আর মেট্রোতে তোমার চাকরিও হয়ে গেল। এই মেট্রো তো আমাদের জন্য খুবই সৌভাগ্যজনক। হ্যাঁ, এখন আমি আমার মেয়েকে পড়াবো, লেখাপড়া শেখাবো, আর একজন সফল মানুষ তৈরি করব। বাবা, আমিও লেখাপড়া করব। হ্যাঁ বাবা, এখন তুমিও পড়াশোনা করতে যাবে। তারপর সোনু ববিতাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয়। আর আস্তে আস্তে কঠিন পরিশ্রমের মাধ্যমে সব মেট্রো স্টাফের খুব প্রিয় হয়ে উঠল। আর তিনজনই ওই মেট্রোর ঘরে হাসি খুশি শান্তিতে বসবাস করতে লাগলো। আজ শম্ভুজির বাড়িতে খুশির মাহল ছিল। আজ ওনার ছেলে রাকেশের বিয়ে বিনীতার সঙ্গে হয়েছিল, আর বৌমা প্রথমবার বাড়িতে পা রেখেছিল। দীর্ঘজীবী হও তোমরা। সবসময় সুখী থাকো। অন্য যে কোনো মাতা পিতার মতোই এই সময়টাও ওদের জন্য খুব ভালো সময় ছিল। ওদের আশা ছিল যে বউয়ের রূপে স্বয়ং লক্ষ্মী মাতা ওদের বাড়িতে আসবে। শম্ভুজি একজন ট্রাক ড্রাইভার ছিলেন, আর ওনার ছেলেও ট্রাকই চালাতো। ওরা দুজন একই কোম্পানিতে ট্রাক চালাতো। দুজনেই মাসে ১৫,০০০ টাকা ইনকাম করত। খোকা, এবার তোর অন্য কোনো কাজ করা উচিত। এখন তো তোর বিয়ে হয়ে গেছে, তোকে তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। বাবা, আমি অনেক জায়গাতেই খোঁজ খবর নিয়েছি, কিন্তু সব জায়গাতেই তো মাইনে কম। সে তো ঠিকই, কিন্তু ট্রাক ড্রাইভারকে ১৫,০০০ টাকার চেয়ে বেশি কেউ কেন দেবে? বাবা, আমি ভাবছিলাম যে আপনিও অনেক বছর ধরে ট্রাক চালাচ্ছেন, আর এটাও, কেননা আপনিও নিজের ট্রাক কিনে নিন। এতে তো লাভ অনেক বেশি হবে না? লাভ তো হবেই মা, কিন্তু ট্রাক কেনার জন্য টাকা কোথায় পাবো? যদি আমরা সঞ্চয় করা শুরু করে দিই তাহলে? দেখ মা, সঞ্চয় তো আমরা আগে থেকেই করছি, আর এখনো অবধি আমরা ৫ লক্ষ অবধি জমিয়েছি। কিন্তু ট্রাকের ডাউন পেমেন্টও তো ১০ লক্ষ টাকা লাগবে। এত টাকা সঞ্চয় করতে তো আরও অনেক বছর লাগবে। বাবা, যদি এই ৫ লাখ টাকার বন্দোবস্ত হয়ে যায় তাহলে? এত টাকা কোথা থেকে পাবো? বিনীতা দৌড়ে নিজের রুমে গেল আর নিজের সমস্ত গয়না নিয়ে ফিরে এলো। এ কি মা, এগুলো তো তোমার গয়না। তোমার বাবা তোমাকে দিয়েছে। আমরা এগুলো দিয়ে ট্রাক কিনতে পারি না। কেন বাবা? আমিও তো তোমার মেয়ে। আমি চাই যে আমাদের পরিবারের ভালো হোক। এতে ভুল কোথায় বাবা? তা তুমি ঠিকই বলেছ, কিন্তু এই গয়না আমি নিতে পারবো না। কই গো, শোনো না, তুমি তোমার বৌমাকে একটু বোঝাও। জানকী এগিয়ে এলো আর নিজের সমস্ত গয়নাও বিনীতার হাতে দিয়ে দিল। বৌমা ঠিক বলছে তো, এই গয়না এমনিতেও বাড়িতে পড়েই থাকে। যদি এগুলো দত্তক রেখে তুমি ট্রাক কিনতে পারো তাহলে এতে খারাপ কি? কিন্তু মা, বাবা, যখন তোমার লাভ হওয়া শুরু হবে তখন তুমি এই গয়না ছাড়িয়ে নিয়ে এসো। এত ভাবার দরকার নেই। বৌমা ঠিকই বলছে, শুধু গয়নাই তো বটে। এগুলো কি আমাদের পরিবারের উন্নতির থেকে বড়? এবার শম্ভুকে বিনীতা আর জানকীর কথা মানতেই হলো। উনি সেই গয়নাগুলো নিয়ে নিলেন, আর ওদের দত্তক রেখে শম্ভু আর রাকেশ ট্রাকের ডাউন পেমেন্ট দিয়ে দিল। বিনীতা নতুন ট্রাকের পুজো করল। শম্ভু আজ খুব খুশি ছিলেন, কারণ এই স্বপ্নটা উনি অনেক বছর ধরে দেখছিলেন যে ওনার নিজের ট্রাক হবে। আজ সেই স্বপ্ন পূরণ হল।
শম্ভুজি নিজের ট্রাক ওই কোম্পানিতেই কন্ট্রাক্টে দিয়ে দিলেন। আগে উনি মাত্র 15,000 টাকা বেতন পেতেন, কিন্তু এখন ট্রাকের ভাড়া উনি 1 লাখ টাকা পেতেন। খোকা, ট্রাকের ইএমআই 50,000 টাকা, আমাদের বাড়ির খরচ 20,000 টাকা। এই বাকি টাকা তুমি বরং স্যাঁকরাকে দিয়ে এসো। আচ্ছা। প্রতি মাসে রাকেশ সোনারকে 45,000 টাকা দিতে লাগলো। ওনাদের ঘরে সবকিছু ঠিকই চলছিল। শম্ভু দিনে ট্রাক চালাতেন আর রাকেশ রাতে। এরকমভাবে মিলেমিশে দুজন বাপ ছেলে কাজ করতেন। এরকম করতে করতে 11 মাস কেটে গেল। শম্ভুজি নিজের স্ত্রী আর বৌমার গয়না ছাড়িয়ে আনলেন। এই নাও মা, তোমার গয়না। আরে, এত তাড়াতাড়ি ফেরতও নিয়ে এলেন? আর তুমি জানো বিনিতা, সামনের মাস থেকে আমাদের কাছে প্রত্যেক মাসে 55,000 টাকা বেঁচে থাকবে। এটা তো খুবই খুশির খবর। কিন্তু বাবা, আমি ভাবছিলাম আমাদের কাছে যে এক্সট্রা পয়সা আছে তা দিয়ে আমরা ট্রাকের এক্সট্রা লোন দিয়ে দিই না কেন? এতে ট্রাকের লোনও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কথাটা তো তুমি একদমই ঠিক বলেছ। তুমি সত্যিই খুব বুদ্ধিমান। পরের মাস থেকে শম্ভুজি ট্রাকের লোনে কিছু বেশি টাকা দিতে শুরু করে দিলেন। এরকম দেখতেই দেখতে 1 বছর হয়ে গেল। ট্রাকের পুরো লোন শেষ হয়ে গেছিল। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ট্রাকের লোনের টাকাটা শোধ হয়ে যাবে। মা, এই সব তোমার বুদ্ধির জন্যই হয়েছে। বাবা, আমার কাছে আরেকটা আইডিয়া আছে। সেটা কি শুনি? এখন যখন আমাদের কাছে সব মাসে 80,000 টাকা আসছে, আমরা কেন না আরও একটা ট্রাক কিনে নিই? হ্যাঁ? শম্ভুজির এই আইডিয়াটা খুব ভালো লাগলো। কিছুদিন পর শম্ভুজি আরেকটা ট্রাক কিনলেন। এটাও গোডাউনে কন্ট্রাক্টে দিয়ে দিলেন। এবার উনি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে লাগলেন, যার থেকে 1.5 লাখ টাকা উনি ব্যাংকের লোনে দিয়ে দিতেন। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এটা তো আমিও জানি না বাবা। রাকেশের ভাগ্যটা খুব ভালো যে ও তোমার মতন স্ত্রী পেয়েছে। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী গো। পরের কয়েক মাসে শম্ভুজি একটা বাংলো কিনে নিলেন। এবার ওনার অনেকগুলো ট্রাক আছে, আর উনি এখন কোনো মামুলি ড্রাইভার নন, বরং একজন ট্রাক ট্রান্সপোর্ট কোম্পানির মালিক ছিলেন। আরে বাবা, অফিস যেতে যেতে আমাকে ছেড়ে দেবেন কি? কিন্তু মা, আমি তো অফিসও যাই ট্রাকে করেই। এখন তুমি যদি বাজারে যাও ট্রাকে করে, তাহলে লোকে হাসাহাসি করবে। হাসলে হাসতে দাও। যখন আপনি ট্রাকে অফিসে যেতে পারেন, তখন আমি বাজারে কেন যেতে পারবো না বাবা? লোকেরা বললেই বা কি বলবে যে ট্রাক কোম্পানির মালিকের বৌমা ট্রাকে সবজি কিনতে চলে গেছে না? আর আমি কেন কিনবো না? এতগুলো ট্রাক আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, এসো বসে পড়ো। শম্ভুজি নিজের বৌমাকে ট্রাকে বসিয়ে বাজারে নিয়ে গেলেন। লোকেরা দেখলো, সমস্ত শহরের লোকেরা জানতো যে ওরা খুব পয়সাওয়ালা। নেমে পড়ো মা, এবার আমি চলে যাই। ঠিক আছে বাবা। বিনিতা সবজি কিনতে লাগলো। শুনুন দিদি, আমি লোককে দেখেছি গাড়ি করে বাজারে আসতে। আজকে প্রথমবার কাউকে ট্রাকে করে আসতে দেখলাম আমি। আরে কেন আসবো না? ট্রাকের নাম দেখতে পাচ্ছ কি? বিনিতা ট্রান্সপোর্ট। ওই বিনিতা আমি। আর এটা আমার শ্বশুরজির কোম্পানির নাম, আর ওরই ট্রাক উনি চালাচ্ছিলেন। ট্রাক কোম্পানির মালিক নিজের ট্রাক নিজেই চালান? হ্যাঁ, যখন ট্রাক ওনারই, উনি কেন চালাবেন না? শম্ভুজি রোজ ট্রাকেই করেই নিজের অফিসে যেতেন, কারণ উনি মানতেন যে ট্রাক চালানোই একমাত্র কারণ যার জন্যে উনি ট্রাক কোম্পানির মালিক হতে পেরেছেন। আর এইভাবেই কোনো লোককে নিজের শেকড়কে ভোলা উচিত না। মির্জাপুর গ্রামে মায়াদেবী তার 2টো ছোট বাচ্চার সাথে থাকত। বৃষ্টির মরশুমে একদিন রাত্রে বান এসে যায় আর পুরো গ্রাম জলে ডুবে যায়। গ্রামের লোক ওখান থেকে প্রাণ বাঁচাতে পালায়। মায়াদেবীও তার বাচ্চাদের সাথে পাশে সেকেন্দ্রাবাদে পৌঁছায়। মায়াকে দেখে সেকেন্দ্রাবাদের মোড়ল ওখানে আসে আর বলে, এই বড়ে, আমাদের গ্রামে কেন এসেছো? মোড়ল মশাই, আপনি তো জানেন যে আমাদের গ্রাম মির্জাপুর বান তার শক্তি দেখানো শুরু করে দিয়েছে।
এই জন্যই আমি আমার 2 বাচ্চাকে আপনার গ্রামের বাইরে একটু থাকতে দিন। তুই জানিস না যে তোর স্বামীর সাথে আমার শত্রুতা ছিল, তো আমি শত্রুকে কি করে থাকতে দিই? আর এমনিতে তুমি এত গরিব যে বিশ্বাস করতে পারছি না যে তুমি চুরি করো না। মোড়ল মশাই, আমি সময় কাটাতে এসেছি, আমি কেন চুরি করব? এই বুড়ি, বেশি শেয়ানা হবি না, আর তোর বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যা। মায়া মোড়লের সামনে খুব কান্নাকাটি করলো, পায়ে পড়লো, কিন্তু মোড়ল জোরে জোরে হাসতে লাগলো আর মায়াকে গ্রামের বাইরে বের করে দিল। মা, এখন আমরা কি করব? গ্রামে জল আছে আর অন্য লোক গ্রামে ঢুকতে দিচ্ছে না। এবার আমরা কোথায় যাই? জঙ্গল ছাড়া আর তো কোনো রাস্তা নেই। মা, আমরা এই রাস্তায় তো থাকতে পারি। না বাবা, এখানেও জল এসে যায়, আর জল যদি নাও বা আসে তো মোড়ল থাকতে দেবে না। আমাদের ওর নজর থেকে দূরে জঙ্গলেই যেতে হবে। ঈশ্বর যে লিখেছেন কপালে, সেটা তো হবেই। মায়া তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে অনেক বাঁশের গাছ আছে, ওখানে 2টো আম আর বাকি ফলের গাছও আছে। মা, এখানে তো গরম একদমই নেই আর অনেক ফল আছে। এখন আমরা এখানে পেট ভরে খেতে পারবো আর আরামে থাকবো। হ্যাঁ মা, ভালোই হয়েছে ওখানে বান এসছে, কারণ না হলে ফল পাওয়া যেত আর না এত সুন্দর হাওয়া। বাচ্চারা, বান খুব ভালোর জন্য এসেছে, আমাদের এরকম ভাবা উচিত নয়, কারণ বানের কারণে প্রাণ আর জিনিস এর দুটোরই ক্ষতি হয়। আর আমরা জঙ্গলে থাকতে পারি, কিন্তু আমাদের এখানে একটা কুড়ে ঘর বানাতে হবে, না হলে জঙ্গলি জানোয়ার আমাদেরও খেয়ে নেবে। কিন্তু মা, আমরা কুড়ে ঘর কেমন করে বানাবো? আমরা কাঠের সাহায্যে কুড়ে ঘর বানাবো। হ্যাঁ মা, আমি গাছের ওপর উঠে কাঠ কেটে নিয়ে আসবো। না আমার সোনা, গাছেরও প্রাণ থাকে, আমাদের ওকে কাটা উচিত নয়। আমরা এদের কারণে শ্বাস নিতে পারি আর খাওয়া দাওয়াও করি। তাহলে আমাদের কুড়ে ঘর কি করে তৈরি হবে মা? ওই সামনে দেখো, ওখানে কিছু শুকনো কাঠ পড়ে আছে, আমরা ওগুলো দিয়ে কুড়ে ঘর বানাবো। মায়া তার বাচ্চাদের সাথে কাঠ জোগাড় করা শুরু করে দিল, আর কয়েক ঘন্টার পরিশ্রমের পরও পর্যাপ্ত কাঠ জড়ো করলো। দেব নদীর দিকে কুড়ে ঘরের জন্য ঘাস নিতে চলে যায়। দেব, একলা যেও না, প্রথমে কাঠ দিয়ে কুড়ে ঘর বানিয়ে নাও, তারপরে ঘাস নিয়ে আসবে। দেব ওর কোনো কথা শুনল না আর ঘাস ওঠাতে চলে গেল। আর তখনই দেব চিৎকার করে উঠল, কারণ তাকে সাপে কামড়ালো। আহ আহ মা, মা, আহ! কি হয়েছে দেব? মা, আমাকে সাপে কামড়ে দিয়েছে। এই কথা শুনে মায়া আর মণি দুজনে কাঁদতে কাঁদতে দেবের দিকে দৌড়ালো। দেবও অজ্ঞান হয়ে গেছিল। দেব, 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 দেব বাবা, হে ভগবান, আমি কি ভুল করেছি তোমার? তুমি প্রথমে স্বামীকে ছিনিয়ে নিলে, তারপর বাড়ি, আর এখন ছেলেকেও। ভগবান, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আর তখনই একটা আওয়াজ শোনা গেল। মায়া, আমি জাদুই বাঁশের তৈরি বাড়ি। আমি তোমার সব কথা শুনেছি যে তুমি তোমার বাচ্চাদের গাছের ব্যাপারে বোঝাচ্ছিলে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি তোমার ছেলেকে এক্ষুনি বাঁচিয়ে দিচ্ছি আবার। আরে তোমার থাকার জন্য একটা জাদুর ঘরও বাড়িয়ে দিচ্ছি, যাতে তোমার পরিবার কোনো ভয় ছাড়াই সেখানে থাকতে পারবে আর অন্য লোকেদের থেকে ভালো করতে পারবে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? এক্ষুনি তোমার ছেলে ঠিক হয়ে যাবে আর একটা বড় বিলাসবহুল বাড়িও চলে আসবে, যার মধ্যে খাবারের পুরো ব্যবস্থা করা থাকবে। ব্যাস, শুধু তুমি তোমার চোখ বন্ধ করো। মায়া আর মণি নিজেদের চোখ বন্ধ করলো, আর জাদু বাঁশের বাড়ি তৈরি হয়ে গেল, যেটা দেখতে খুবই সুন্দর। আর তখন দেবও বেঁচে উঠল, আর ও তার মাকে ডাকলো। মা, মা। দেব, তুই তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি তো ঘুমিয়েছিলাম, আর ততক্ষণে তুমি এত সুন্দর বাড়ি তৈরি করে নিলে। বাড়ি? তিনজনে পিছনে তাকায় তো ওরাও হয়রান হয়ে যায়, কারণ ওখানে বাঁশের জাদুর বাড়ি। ওরা তিনজনে তাড়াতাড়ি বাড়ির ভিতর যায়। ভিতর থেকে ওটা বাড়ি নয়, মহল আছে। দেব আর মনির ওই বাড়ি খুব পছন্দ হলো। ওরা ওখানেই থাকতে লাগলো আর খুব ফল খেতে থাকলো। এইরকমই ভাবে তিনজনে থাকতে লাগলো। মায়া আর তার বাচ্চাদের কয়েকদিন খুব আরামে কাটলো। আর তারপর একদিন দেখলো মোড়ল মশাইও বানের থেকে প্রাণে বাঁচতে জঙ্গলে আসছে। মায়া, আমাকে মাফ করে দে আর আমাকে তোর পরিবারের সঙ্গে থাকতে দে। আমাকে মাফ করে দে মায়া। আপনি আমাদের আপনার গ্রামে আসতে দেননি, আমরা আমাদের গ্রামে কি করে আসতে দিই? বাবা, আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার নয় মোড়ল মশাই, বাড়িতে আসুন।
মোড়ল মশাই যেই তার পরিবারের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো, জাদু বাড়ি তাকে বাইরে ফেলে দিল। আর খুব দ্রুত জঙ্গলেও বান চলে এলো, যেখানে মোড়ল মশাই আর তার পরিবার ভেসে গেল। কিন্তু জাদুই বাঁশ বাড়ির কিছু হলো না, ওটা ঠিকঠাক ছিল। কিছুদিনের মধ্যে বানের প্রভাব শান্ত হলো, আর মায়া তার বাচ্চাদের সাথে জঙ্গলেই থাকতে লাগলো।